ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের পেজ নাম্বার 1006-এর 1 নম্বরের কোশ্চেনগুলো সলভ করব। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা বলছে, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। তো নাইট্রোজেন আমাদের গ্রিন হাউস গ্যাস নয়। তারপরে কোশ্চেনটা বলছে, এসটিপিতে 2 গ্রাম হাইড্রোজেন, 28 গ্রাম নাইট্রোজেন ও 44 গ্রাম CO2 এর মধ্যে কোনটির আয়তন বেশি? তো এখানে অপশান এ বলছে 2 গ্রাম হাইড্রোজেন, 28 গ্রাম নাইট্রোজেন, 44 গ্রাম CO2, আর অপশান ডি বলছে আমাদের সকল আয়তন সমান, মানে সকল গ্যাসের আয়তন সমান। তো আমরা এটা জানি যে এসটিপিতে সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। তো এখানে ফার্স্টে আমরা এর মোল সংখ্যাটা বের করব। তো এর মোল সংখ্যা, যেহেতু হাইড্রোজেনের গ্রামাণবিক ভর 2 গ্রাম হয়, সেই কারণে এর মোল সংখ্যা n, এইটা আমাদের হয়ে যাবে 2/2, মানে 1 মোল। একই রকমভাবে নাইট্রোজেনের গ্রামাণবিক ভর হয় 28 গ্রাম, তাহলে এটাও হয়ে যাবে আমাদের 1 মোল মোল সংখ্যা। আর লাস্ট আমাদের কার্বন ডাইঅক্সাইড আছে, এর গ্রামাণবিক ভর হয় 44 গ্রাম, তাহলে মোল সংখ্যা হবে 44/44, মানে 1 মোল। তো এখন যেহেতু আমাদের এদের সব প্রত্যেকের মোল সংখ্যা সমান, তাহলে আমরা বলতে পারি এই প্রত্যেকটাতে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে। তার মানে এখানে প্রত্যেকটা গ্যাসের অণু সংখ্যা সমান হচ্ছে। আবার আমরা একটু আগে বললাম যে এসটিপিতে সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। তো এখান থেকে আমরা বলতে পারি প্রত্যেকটা গ্যাসের, মানে সকল গ্যাসের আয়তন সমান। তাহলে অপশন ডিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? তো ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হয় CaCO3। এখন এর আণবিক ভর আমরা বের করব। এটা হবে ক্যালসিয়ামের হয় আমাদের 40 প্লাস কার্বন 12 প্লাস 3 ইন্টু অক্সিজেনের 16। তো এইটা হচ্ছে, এখন এখান থেকে আমরা পাচ্ছি 40 প্লাস 12 প্লাস 48। তো এগুলো সব যোগ করলে আমাদের আসে 100। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই ক্যালসিয়াম কার্বনেট এর গ্রামাণবিক ভর হচ্ছে 100 গ্রাম। এটার গ্রামাণবিক ভর। কার? ক্যালসিয়াম কার্বনেটের। তো CaCO3 এর গ্রামাণবিক ভর এইটা হলো। এখন আমাদের এখানে 40 গ্রাম ক্যালসিয়াম আছে, তো সি এর পরিমাণ কত? 40 গ্রাম। এটা কিসে আছে? এই 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে শতকরা পরিমাণ বের করতে গেলে আমরা এই যে ক্যালসিয়ামের যে ভরটা হলো, সেটাকে আমরা ক্যালসিয়াম কার্বনেটের গ্রামাণবিক ভর দিয়ে ভাগ করে দেবো এবং তার সাথে 100 গুণ করবো, তাহলে এই শতকরা পরিমাণ পেয়ে যাবো। তাহলে কত আসছে সেটা আমাদের 40%। তার মানে কোশ্চেনের অপশন অনুযায়ী আমাদের অপশন ডিটা অ্যান্সার হবে। নেক্সট বলছে যে কোনো তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে RA ও RR হলে এদের মধ্যে কোন সম্পর্কটা হবে? তো আমরা এটা জানি যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো সেখান থেকে আমরা বলতে পারি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আমাদের তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের থেকে বড় হবে। তার মানে অপশন সিটা আমাদের অ্যান্সার হবে। এরপর বলছে, একটি অবতল দর্পণের মেরু ও ফোকাসের মাঝখানে একটি বস্তু রাখলে তার রৈখিক বিবর্ধন কত হবে? 2, হাফ, 1, 2/3। তো এটা আমাদের একটা অবতল দর্পণ, এর মেরু অর্থাৎ এইটা এই পয়েন্ট এবং এর ফোকাসের মধ্যে যদি আমরা একটা বস্তু রাখি, তাহলে তার প্রতিবিম্বটা আমাদের দর্পণের পিছনে তৈরি হয় এবং এটা বস্তু অপেক্ষা বড় হয় এর আকারটা এবং সমশীর্ষ হয়, কিন্তু এটা অসৎ বিম্ব হয়। তো এখন আমাদের অপশানে এখন আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে যে এই বস্তুর রৈখিক বিবর্ধন কত হবে। তো যেহেতু প্রতিবিম্বটা বস্তু অপেক্ষা বড় হচ্ছে, তার মানে রৈখিক বিবর্ধন এমটা আমাদের অবশ্যই 1-এর থেকে বড় হবে। তো এটা যদি 1-এর থেকে বড় হয়, তাহলে আমাদের অপশানগুলো বলেছে যে অপশান এ 2, বি হাফ, সি 1 আর ডি হলো 2/3।
তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশান এটা আমাদের 1-এর থেকে বড় হচ্ছে, তার মানে এই অপশান এটাই অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে বস্তুর সকল অবস্থানেই অসৎ সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করতে পারে। অবতল লেন্স, উত্তল লেন্স, অবতল দর্পণ কোনটিই নয়। তো বস্তুর সব অবস্থানেই অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করতে পারে আমাদের একমাত্র এই অপশানগুলোর মধ্যে হবে অবতল লেন্স। তারা বলছে যে 3 ওহম ও 6 ওহম দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করতে তাদের তুল্যাঙ্ক মানে যুক্ত করলে হবে, এটা যুক্ত করলে তাদের তুল্যাঙ্ক রোধ কত হবে। তো আমাদের বলেছে দুটো রোধ আছে, একটা হলো 3 ওহম আর একটা হলো 6 ওহম। এটা 3 ওহম আর একটা হলো 6 ওহম। এই দুটো আমাদের সমান্তরাল সমবায়ে যুক্ত হচ্ছে। তো এদের তুল্যরোধ কত হবে? তো তুল্যরোধ বের করতে গেলে আমরা এই শর্টকাটটা ইউজ করতে পারি, যে রোধ দুটো আছে সে দুটো গুণ করে এ দুটো যোগ করে ভাগ করে দিলাম। এখন তাহলে 318/9 হচ্ছে, তার মানে এটা হচ্ছে 2 ওহম। তাহলে এদের তুল্যরোধ হলো 2 ওহম, তার মানে অপশান সিটা আমাদের অ্যান্সার হবে। তারপরে কোশ্চেনটা বলছে ভোল্ট অ্যাম্পিয়ার দ্বারা নিচের কোনটিকে প্রকাশ করা হয়। তো ভোল্ট অ্যাম্পিয়ার, ভোল্ট হলো আমাদের বিভব প্রভেদ অর্থাৎ ভি এর একক, এবং অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহ অর্থাৎ আয়ের একক। তো এটা ইকুয়াল টু হয় আমাদের তড়িৎ ক্ষমতা পি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এর অপশানটা হবে আমাদের তড়িৎ ক্ষমতা, মানে অপশান বিটা কারেক্ট হবে। তারপরে বলছে 235 ইউরেনিয়াম 92 নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে নতুন নিউক্লিয়াসটি হবে। তো নতুন নিউক্লিয়াসটি কী হবে এই অপশানগুলোর মধ্যে আমাদের বের করতে হবে। তো এই পরমাণুটা থেকে আমাদের একটা আলফা কণা বেরিয়ে যাচ্ছে, তাহলে এর ভর সংখ্যা অর্থাৎ এইটা 235, আমাদের 4 কমে যাবে, তাহলে এটা হবে 232, এবং পরমাণু ক্রমাঙ্ক 2 কমবে অর্থাৎ এটা হবে 90। তো এখানে আমাদের অপশান অনুযায়ী, সরি এখানে ভুল করেছি, আমাদের এখানে 235 আছে, তার মানে 4 বিয়োগ করলে 231 হবে। তো অপশান অনুযায়ী এটা হয়ে যাবে আমাদের থোরিয়াম, তার মানে অপশান বিটা অ্যান্সার হবে। এরপরে নেক্সট কোশ্চেনটা বলছে যে নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক। তো এখানে আমাদের অ্যান্সার হবে পটাশিয়াম, তার পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক হয়। তারপরে বলছে একটি সমযোজী ত্রিবন্ধন যুক্ত যৌগ হলো H2O, CO2, C2H2 আর CH4। তো আমরা জানি যে অ্যাসিড-ঋণ আমাদের সমযোজী যৌগ এবং এতে ত্রিবন্ধন উপস্থিত থাকে। এর গঠনটা এরকম হয় অনেকটা দেখতে, HC ট্রিপল বন্ড CH। এবার বলছে যে একটি তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি হলো, এটা আমাদের বিজারণ হবে। তারপরে বলছে যে NH4Cl ও NaNO2 মিশ্রণকে উত্তপ্ত করলে কোন গ্যাস উৎপন্ন হয়। তো এখানে আমাদের নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়, তার মানে অপশান এটা অ্যান্সার হবে। তারপরে থার্মিক পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম। তারপরে কোশ্চেনটা বলছে নিম্নলিখিত কোন যৌগটি CCl4 দ্রবণে দ্রবীভূত Br2 অর্থাৎ ব্রোমিনের দ্রবণকে বন্ধনহীন করে। তো এখানে আমাদের অসম্পৃক্ত জৈব যৌগগুলো এই কাজটা করে থাকে। তো এখানে একমাত্র অসম্পৃক্ত জৈব যৌগ আছে C2H4, অর্থাৎ যাদের মধ্যে ডবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকে তাদেরকে আমরা অসম্পৃক্ত জৈব যৌগ বলে থাকি। তো তাহলে সেদিক থেকে দেখতে গেলে আমাদের অপশান বিটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মেঘ, ঝড় বৃষ্টি ইত্যাদি দেখা যায়। তো বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার এই অঞ্চলে আমাদের মেঘ, ঝড় বৃষ্টি, মানে এই স্তরে মেঘ, ঝড় বৃষ্টি সব আমরা দেখতে পাই। তারপরে বলছে যে বয়েলের সূত্রে ধ্রুবক হয় ড্যাশ এবং ড্যাশ, মানে বয়েলের সূত্রে আমাদের ধ্রুবক হয় ভর ও উষ্ণতা। তাহলে অ্যান্সার হবে ভর আর উষ্ণতা। তারপর বলছে এর অথবা ড্যাশ কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন 0 হয়। তো 0 কেলভিন, মানে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের 0 কেলভিন উষ্ণতায় আমাদের আদর্শ গ্যাসের ভর ও আয়তন, সরি ভর ও আয়তন না, আদর্শ গ্যাসের আয়তন 0 হয়। তারপরে বলছি উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে দর্পণের ফোকাস দূরত্ব, এখানে ইকুয়াল টু হবে, ইন্টু না, এটা ইকুয়াল সাইন হবে, ইকুয়াল টু হাফ ইন্টু এর বক্রতা ব্যাসার্ধ হয়। তার মানে আমরা এখানে আর লিখলাম, এখানে পুরোটাই লিখতে হবে বক্রতা ব্যাসার্ধ। এর অথবা বলছে ড্যাশ দর্পণকে অপসারী দর্পণ বলা হয়। তো অপসারী দর্পণ বলতে আমরা বুঝি যে দর্পণে
আমাদের আলোক রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাকে আমরা বলে থাকি অপসারী দর্পণ। তো এই কাজটা আমরা দেখতে পাই উত্তল দর্পণে। তাহলে এর অ্যান্সারটা হবে উত্তল দর্পণ। নেক্সট কোশ্চেনটা বলছে ওলিয়ামের রাসায়নিক সংকেত কি? তো ওলিয়ামের রাসায়নিক সংকেত হলো H2S2O7। তারপরে বলছে যে MgO অণুর গঠনে Mg পরমাণু ড্যাশ সংখ্যক ইলেকট্রন বর্জন করে। তো Mg অর্থাৎ ম্যাগনেসিয়ামে আমাদের ইলেকট্রন সংখ্যা হয় 12, তার মানে এই ইলেকট্রন বিন্যাস হবে 282। তার মানে সর্ববহিস্থ কক্ষে আমাদের 2টো ইলেকট্রন আছে। তাহলে ম্যাগনেসিয়াম এই 2টো ইলেকট্রনই এখান থেকে বর্জন করবে। তাহলে আমাদের অ্যান্সার হবে 2টি ইলেকট্রন। এটা বর্জন করে 2টি ইলেকট্রন বর্জন করে আমাদের Mg2+ আয়নে পরিণত হবে। তারপরে বলছে যে নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক ক্যালোরি, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। তো ক্যালোরি কখনোই আসবে না এখানে, ক্যালোরি আমাদের সিজিএস হয়, তো এটা আমাদের মিথ্যা। তো তাপ পরিবাহিতাঙ্কের এসআই পদ্ধতিতে একক হবে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। এর বলছে কেরোসিন একটি জীবাশ্ম জ্বালানি নয়। তো এটা মিথ্যা আমাদের। তারপর বলছে কতগুলো রোধের সমান্তরাল সমবায়ে তুল্য রোধ সবচেয়ে কম মানের রোধ অপেক্ষা কম হয়। তো এটা আমাদের সত্য। এর অথবা বলছে তড়িৎ পরিবাহিতাঙ্কের একক ওহম সেন্টিমিটার। তো তড়িৎ পরিবাহিতাঙ্কের একক ওহম সেন্টিমিটার বলা আছে, তো এটা আমাদের মিথ্যা হবে। তারপর বলছে 2.24 বিশুদ্ধ জল তড়িতে সুপরিবাহী, এটা মিথ্যা। আর বক্সাইটের সংকেত হলো Al2O3, এটাও মিথ্যা আমাদের। এটা হয় Al2O3.2H2O। এটাই বক্সাইটের সংকেত। তারপর বলছি এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাতে। তো এখানে আমাদের ফার্স্ট বলছে সন্ধিগত মৌল। তো সন্ধিগত মৌল হবে আমাদের নিকেল, তার মানে সি। তারপর বলছি গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু। তো এখানে জিঙ্ক ব্যবহার করে, তার মানে ই হবে। তারপরে বলছি CnH2n+2, এটা আমাদের অ্যালকেন হয়, তার মানে ডি হবে। তারপরে বলছে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা সাথে কোনটা হবে? ম্যাগনেসিয়াম অক্সাইডে আমাদের এটা তড়িৎদ্যুতি যৌগ, তার মানে এটা অপশন বি হবে। অর্ধপরিবাহী উদাহরণ জার্মেনিয়াম অর্ধপরিবাহী, তার মানে অপশন এ হবে। তারপর আমাদের বলছে যে একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। তো জৈব গ্রিনহাউস গ্যাস হলো আমাদের মিথেন। নেক্সট, পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত হয়? তো পরম শূন্য উষ্ণতায় আমাদের আদর্শ গ্যাসের আয়তন 0 হয়, তার মানে অ্যান্সার হবে 0। তারপর অথবা বলছে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পরম স্কেলে মান কত? তো এই -273 না, -27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তো এই -27 সাথে আমরা 273 যোগ করে দেবো, তাহলে এর অ্যান্সারটা এরকম হবে -27 + 273 এত কেলভিন। তো এটা যোগ করলে আমাদের হয় 246 কেলভিন। এবার বলছে একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। এই উৎস থেকে দর্পণে আপাতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত? তো আমাদের এখানে কোশ্চেনে বলেছে যে একটা অবতল দর্পণ আছে যার বক্রতা কেন্দ্রে আমাদের একটা আলোক উৎস রাখা আছে। তো এখান থেকে যে আলোক রশ্মি দর্পণের উপর এসে পড়বে এবং যে আলোক রশ্মি প্রতিফলিত হবে, এদের মধ্যে চ্যুতিকোণ আমাদের বের করতে বলেছে। তো বক্রতা কেন্দ্রে কোনো আলোক উৎস যদি রাখা হয়, তাহলে ও যে পথে আসে সেই পথেই আবার ব্যাক করে, মানে ফিরে যায়। তো তাহলে আলোক রশ্মি আমাদের যাচ্ছিল এই পথে, দর্পণ না থাকলে এই পথে বেরিয়ে যেত, কিন্তু দর্পণ থাকার কারণে ও ঠিক উল্টো পথে চলে যাচ্ছে। তার মানে আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে, চ্যুতিকোণটা হবে আমাদের 180 ডিগ্রি। তো এরপরে কোশ্চেনটা বলছে যে কিলোওয়াট ঘন্টা ইকুয়াল টু কত জুল? 1 কিলোওয়াট ঘন্টা ইকুয়াল টু কত জুল? তো 1 কিলোওয়াট ঘন্টা ইকুয়াল টু হয়, এটার অ্যান্সার হবে আমাদের 3.6 × 10⁶ জুল। নেক্সট কোশ্চেনটা বলছে লাইকার অ্যামোনিয়া কি?
তো অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে আমরা লাইকার অ্যামোনিয়া বলি। দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। এর আপেক্ষিক গুরুত্ব হয় 0.88 এবং এতে আমাদের উচ্চ চাপে 35% অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত থাকে। নেক্সট কোশ্চেনটা বলছে যে অথবা অ্যামোনিয়াকে শুষ্ক করতে নিরোধক হিসেবে কি ব্যবহার করা হয়? তো অ্যামোনিয়াকে শুষ্ক করতে নিরোধক হিসেবে আমরা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করি। তো এর সংকেত হয় CaO। এবার বলছে ক্যালামাইন কোন ধাতুর আকরিক? তো ক্যালামাইন আমাদের জিঙ্কের আকরিক হয়। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।